প্যাকিং করার পর্ব শুরু। 3 সেপ্টেম্বর আমাদের ট্রেন, আর আমরা 2 সেপ্টেম্বর লেগে পড়েছি প্যাকিং করতে। আমি কিন্তু সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছি। দেখো চারিদিকে অগোছালো হয়ে পড়ে আছে। আকাশ নিজের মতো করে গোছগাছ করে নিচ্ছে। অ্যাকচুয়ালি ওর আমার গোছানো পছন্দ হয় না। ওকে যদি আমি গুছিয়েও দিই, ও বলবে যে আরও জায়গা হতো, আমি ঠিকঠাক করে গুছাতে পারিনি। ও কিন্তু একটু নিজের কাজের প্রতি বেশি ডিপেন্ডেন্ট। ও অন্য কেউ করে দিলে একটুখানি কিউরিয়াস হয়েই থাকে। তো যাই হোক, আমি যতই যাই বলি, যে নেগেটিভ কমেন্ট করে সে তো করবেই যে আমি আকাশকে দিয়ে সব করাই। তো ঠিক আছে, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে, কারণ এই ব্লগটাতে রয়েছে আমাদের মুম্বাই জার্নির একটা পর্ব, যে পর্বটাতে আমরা কিন্তু ট্রেন সফরটা কিভাবে করেছি, তোমাদের দাদা ট্রেনে কি লিকুইড খেয়েছে, আর তোমাদের দাদার শরীর কেমন ছিল, আমাদের জার্নিটা কতটাই আরামদায়ক বা প্রবলেমের মধ্যে কেটেছে, সমস্তটাই শেয়ার করব। কিন্তু তার আগে প্যাকিংটা তো খুবই জরুরি, তাই জন্য প্যাকিংটা সেরে নিচ্ছি। যেহেতু আমরা বলতে পারছি না যে ওখানে ক্যান্সার ফলো আপে কত দিনের জন্য আটকাবে আমাদেরকে, কারণ আকাশের তো একটা রিটার্ন ক্যান্সারের ভয় নিয়ে যাচ্ছি। তো ওখানে আমাদেরকে কতটা আটকে দেবে, নাকি আমাদের ভয়টা শুধুমাত্রই ভয় যে জলদি ছেড়ে দেবে, বলা যাচ্ছে না। তাই জন্য আমরা একটু বেশি জামা কাপড় নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই ট্রলি ব্যাগটা সেই ট্রলি ব্যাগ যেটা কিনা আমাদের সাবস্ক্রাইবার উত্তরাদি আমাদেরকে গিফট করেছে। তো এই ট্রলি ব্যাগটার জন্য অনেকটাই সুবিধা হচ্ছে। আশা করছি এবারে আকাশকে খুব একটা কাঁধে টেনে কষ্ট করে ওভারব্রিজ বলো বা স্টেশনের চত্বর বলো কষ্ট করে পারাপার করতে হবে না। তো এখানে আকাশ কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিয়েছে। আমাকে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দিয়েছিল যে আমি কাজ থেকে এসে কাজগুলো করব, তুমি শুধু কী কী নিতে হবে সেগুলো বের করে রেখো। তো আমি ওর কথা মতোই সমস্তটা বের করে রেখেছি। আর এটা হচ্ছে পরের দিন, 3 সেপ্টেম্বর জার্নির ডেটের দিন সন্ধ্যাবেলায়। তো স্ক্রিনে দেওয়া ফটোগুলো দেখতে পেলে এগুলোই তোমাদের দাদার জন্য ক্যারি করছিলাম। মুড়ি, ছাতু, আর এছাড়া জুসের প্যাকেট রয়েছে। আর এছাড়া ওখানে নিয়ে যাওয়ার জন্য একটুখানি আটাও কিনেছিলাম, আমাদের এখানে চাক্কির ফ্রেশ আটা। আর এটা ওটস। দেখতেই পাচ্ছি আমি মুড়ি আর ওটসকে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়েছি, একদম পাউডার করে ফেলেছি, যাতে ওর কিন্তু কোনো রকম জার্নিতে খেতে প্রবলেম না হয়, গলায় আটকে রাখার যেন ভয় না হয়। এছাড়া আমি কিছু গ্রসারি আর শুকনো ফোড়নে জিনিসপত্র ক্যারি করেছিলাম, তার মধ্যে তোমাদেরকে ডালটাই দেখালাম। অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই, আমার ক্যামেরা করে দেওয়ার লোকই নেই মিঠি ছাড়া। তো আমি কিন্তু সব জিনিস, মানে আমার কাজের সমস্তটা অংশ আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যার জন্য লোক কিন্তু আমাকে ভুলভাল অনেক মন্তব্য করে ফেলে। তো আমার কিন্তু আকাশের মতো কেউ নেই যে পিছন পিছন যেরকম ওর কেউ ক্যাপচার করে দেয়, আমার ক্যাপচার করা কেউ নেই। মিটিকে প্রচণ্ড পরিমাণে ডাকলে খেলাধুলার মধ্যেও বেরিয়ে এসে করতে একটু বিরক্ত বোধই করে। তো যাই হোক, ও এই সিনটা আমাকে ক্যাপচার করে দিয়েছিল। এটা কিন্তু একদম ফাইনাল বাসনপত্র মাঝামাঝি, যেখানে কিন্তু আমাদের প্রায় আর 40 মিনিট আর 1 ঘন্টাও হাতে ছিল না ট্রেনের, মানে বেরোনোর জন্য আর কি। আমাদের টোটো বুকিং ছিল রাত 8:30, সোয়া 8টার সময় আমাদেরকে আমরা টোটো ডেকেছিলাম 8:15-তে। তো এই যে বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, যাতে একটু এঁঠো বাসন আমাকে রেখে না যেতে হয়, যেগুলো আমরা ক্যারি করার সেগুলো করবো। অ্যাকচুয়ালি আমরা এবারে রান্নার বাসনপত্র ক্যারি করব। তো এই দেখো কলে নিয়ে চলে এসেছি বাসনপত্রগুলো, বাইরে মিউনিসিপ্যালিটি ট্যাপে ধুয়ে নিচ্ছিলাম। তার সাথে মিঠির এই জলের বোতল আর দুধের বোতল, যেটা ও গরুর দুধ খায়, এছাড়া এই ফ্লাক্সটাও আমি ভালোভাবে মেজে ধুয়ে নিচ্ছি। তারপরে এগুলো গরম জলে ঝাঁকিয়ে রেখে দেবো, এগুলোও ক্যারি করতে হবে বন্ধুরা। অ্যাকচুয়ালি তোমাদের দাদার জন্য আমি গরম জলটা ক্যারি করছি, যদি ওকে রাস্তাতে কিছু গরম জিনিস, মানে ধরো এই ওটসটা খাওয়াতে হবে, ইনস্ট্যান্ট ওটস নিয়েছি, যদিও খেতে চায়। তো দেখা যাক কতটা কি ওকে খাওয়াতে পারি, পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তাই জন্য এগুলো মাঝামাঝি করে নিচ্ছি। আর কিন্তু হাতে একদমই সময় ছিল না। সবথেকে প্রবলেম এটাই, তোমাদের দাদা লাস্ট দিনও কাজে গেছিলো, আর একদম 7:15-20-তে ঘরে ঢুকেছে, যেখানে আমাদের বেরোনোর কথা 8:15-তে। তো আমি তাই জন্য কাজগুলো এগিয়ে রাখছি।
আমাদের টোটোওয়ালা দাদা কিন্তু একদম টাইমে আমাদেরকে পিক করতে এসেছিলেন, কিন্তু আমাদের তো লাস্ট টাইম প্রিপারেশন যেরকম এক্সামে নেয় না মানুষ, ঠিক সেরকমই একদম যাওয়ার টাইমে শুরু করেছি বাসনপত্র গোছানো, তারপরে যথারীতি স্টেশনে চলে এলাম। যদিও আমরা অন টাইমে ছিলাম, একদম আধা ঘন্টা আগে, ট্রেন ঢোকার আধা ঘন্টা আগে আমরা স্টেশনে ঢুকে পড়েছি আমাদের খড়গপুর জাংশনে। আর এই যে লাগেজগুলো রাখা আছে, দেখো টোটাল কতগুলো ব্যাগ যাচ্ছে, একটা লাইলনের ব্যাগ, তারপরে একটা ট্রলি ব্যাগ, আর দুটো এমনি ব্যাগ, একটা সাইড ব্যাগ, মানে টোটাল 4টে ব্যাগ আমাদের যাচ্ছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর জার্নি আমাদের শুরু। তো রাতের সময় ছিল, বেশি আর শ্যুট করিনি। তো ঢুকে আমরা আমাদের ডিনারটা সেরে নিতাম আমি আর মিঠি। আর তোমাদের দাদা তো খাবে 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 করে আর পুরো রাতটাই খেলো না, কিছুতেই খেলো না, বললো আমাকে ছেড়ে দাও, এখন আমি আর কিছু খাবো না। তো যাই হোক, খেলো না। ঠিক আছে, এটাতেও তোমরা আমাকে যে যা দোষারোপ দিবে দিও, কথাও শোনে না। এটা হচ্ছে নেক্সট মর্নিং। তো এবার আমার আর কি মেন চেষ্টা তোমাদের দাদাকে কিভাবে আমি এবার ব্রেকফাস্ট করাবো, কারণ ও তো কারো কথা শোনার পাত্র নয়। অবশ্য ওর একটু শরীরটা খারাপ লাগছিল, যেহেতু আমরা একটা লোয়ার একটা মিডিল পেয়েছিলাম, আর আকাশ আমাকে আর মিটিকে নিচে দিয়ে নিজে মিডিলে চলে গিয়েছিল। তো ওর একটুখানি প্রবলেম হচ্ছিল, মেন মিডিল বার্থের জন্য নয়, প্রবলেমটা ওর হচ্ছিল ও ট্রেনের যে মানে ডিরেকশন তার উল্টো দিকে বসেছে। তো এটাও আমার আর ওর দুজনেরই একটু প্রবলেম আছে, কিন্তু আমি মানানসই হয়ে গেছিলাম, কিন্তু ও পারছিল না। আর এখানে মিঠি দেখো তখনও ঘুমোচ্ছিল। আমার চোখ অনেক আগে খুলে গেছে, প্রায় 5:30টার মধ্যে। আর তখন আমি উঠে বসে আছি, আকাশকেও ডাকলাম, ও উঠলো না অত সকাল সকাল। তারপর ফাইনালি আমি ওকে নামাতে পেরেছি নিচে, কারণ এইভাবে তো বসা যায় না, না এরকম সিট যদি উঠানো থাকে বার্থ। তো ফাইনালি ও নিচে এসে বসেছে এই ডিরেকশনের দিকে, একটা প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করে ওনারাই ওকে ডিরেকশনের দিকে বসতে দিলেন নিজেদের সিটে। তো বসেছে উল্টো দিকে, আর আমি আমাদের সিটে বসে ওর খাবারটা বানিয়ে নিয়েছি অনেক কষ্ট করে। আর তোমাদের দাদাকে রাজি করেছি যে এবার একটু খেয়ে নাও ছাতুর শরবত। তো এখানে ওটারই প্রিপারেশন করছি দেখো। আর মিঠি কিন্তু তখনও ঘুমাচ্ছিল, অনেকটাই সকাল বন্ধুরা, অ্যাকচুয়ালি সময় তো যেন কাটে না, তাই জন্য কোন সকালে 7 সকালে ঘুম ভেঙে গেছে। অ্যাকচুয়ালি মিঠি একটু বড় হয়েছে, তো একটা বার্থডে দুজনে, আমিও একটু হেভি চেহারার মধ্যে আর মিঠিও বড় হয়েছে, তো হয় না, তোমার ঘুমটাও ভালো করে হয়নি আর কি। তোমাদের দাদা কিন্তু ভালোই ঘুমিয়েছে পুরো জার্নিতে, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝবে। তো এখানে তোমাদের দাদার জন্য দেখো 3টে হাতা ছাতু নিয়ে নিলাম, আর মুড়ি গুঁড়ো করে এনেছিলাম ঘর থেকে একটা সাবস্ক্রাইবার দিদিরই সাজেশনে। তাই যে মুড়ি গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপরে এই ছাতুর শরবতটা গুলে ওকে খেতে দিয়ে দেবো। তোমরা তো তোমাদের দাদার খুব হাসি খুশি সাপোর্টিভ রূপই দেখো ঘরে। তো এখানে আমি একটা ক্লিপিংয়ে সাউন্ড রাখবো, সচরাচর আমি এরকম করি না, কিন্তু রাখবো আর বোঝানোর জন্য রাখবো যে তোমাদের দাদা কতটা আমাকে বকাঝোকা করে ট্রেনের জার্নিতে একটু খেতে বলি বলে। তো সেটাই, তো তোমরা নিজের কানে শুনে বোঝার চেষ্টা করে নিও ট্রেনের সাউন্ড কতটা শুনতে। খাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ তো লেগেই ছিল পুরো জার্নিতে, আর বকাঝকা করেছে অনেকটাই, কিন্তু আমি শোনালাম তোমাদেরকে কিছুটা অংশ। এটার একটাই কারণ যে অনেকেই হয়তো বলবে, স্পেশালি আমার ওই স্পেশাল একজন সাবস্ক্রাইবার যিনি নেগেটিভ কমেন্ট করার জন্য একদম 1 নম্বরে থাকেন উনি। তো উনিও হয়তো বলবেন যে ও খেতে চায়নি তুমি খাওয়ালে না। এরকম হয় না, যখন আমরা ফেস করি না সিচুয়েশানটা, তখনই আমরা বুঝতে পারি যে আমি কতটা চেষ্টা করেছি আর সামনেওয়ালা কতটা রেসপন্স করেছে। ওর শরীর সত্যি খারাপ ছিল, মাথা ঘুরছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি ওকে জাস্ট জোর জবরদস্তি করে তোমাদের দাদার হাজার বারণকে উপেক্ষা করে ছাতুর শরবতটা দিলাম। কিন্তু এই ছাতুর শরবত দেওয়া বা বারবার ওকে এই যে ওর ইচ্ছার বিরুদ্ধে খেতে দেওয়াটা কিন্তু আমার বিশাল বড় একটা ভুল সাবিত হবে, একটা ভুল কাজ আমি জাস্ট করছি। তখন অবধি আমি জানি না ওর কিন্তু পুরো জার্নিতে ওর শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। এই যে ও খাওয়াটা খাচ্ছে, হাজার আমাকে বকাঝোকা করেও খাচ্ছে ঠিকই, আমার একটু খারাপও লাগছিল অত লোকজনের মধ্যে আমাকে বকাঝোকা করছে একটু শুধু খেতে বলছি বলে, কিন্তু জেনুইনলি ওর মাথা ঘুরছিল, ভীষণ শরীরটার খারাপ লাগছিল। সেটা তো ওর তো নিজের কোনো হাত নেই, কিন্তু এইভাবে আমারও কোনো দোষ নেই, আমি ওকে বিনা খেয়ে মানে ছেড়ে দিতেও পারছি না। তো ও বললো ওর এখানে একটু মিষ্টি লাগবে অ্যাড করে দিতে, যেহেতু নুনের প্যাকেটটা আনা হয়নি, একদম ভুলে গেছি তাড়াতাড়িতে। এখানে একটু মিষ্টি অ্যাড করে দিলাম, তারপরে কিন্তু শরবতটা ভালো ছেলের মতো খেয়ে নিয়েছিল। তারপরে কিন্তু আরেকটা মিল দিই লিকুইড দুপুরবেলার দিকে, সেটা আমি ক্যাপচার করিনি, সিচুয়েশানে উনি ছিল না। তারপর থেকে কিন্তু তোমাদের দাদার শরীর খারাপ হওয়া শুরু হয়ে যায়, প্রায় 4 থেকে 6 বার ও বমি করে, যা কিছু পেটে ছিল সবটা বেরিয়ে যায়, আর ওর ডিহাইড্রেশন হয়ে যায়। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমি মাঝখানে আরও কথা বলবো শরীর নিয়ে।
দেখতেই পাচ্ছ তোমাদের মিঠি সোনা উঠে পড়েছে, আর ওকে দেওয়ার মতো আমার কাছে বিস্কিটের অপশান ছাড়া কিছুই নেই। ট্রেনের খাবারের থেকে আমি মনে করি প্যাকেটিং ফুড অনেক ভালো। তো আমি একেবারে ঠিক করে রেখেছিলাম ওকে সকালবেলায় বিস্কিট দিয়ে দেবো, আর আকাশকে ছাতুর শরবত আর মুড়ি দিয়ে শরবতটা, আর আমি হচ্ছে রাত্রেবেলা যে ডিনারটা নিয়ে উঠেছিলাম তারই কয়েকটা রুটি বেঁচে গেছিলো বাসি, তো সেটাই খেয়ে নেব। তো এখানে মিঠিকে বেশ কয়েকটা বিস্কুট জোর করে খাইয়ে দিয়েছে, আর একেবারে লাঞ্চ অর্ডার করব দুপুরবেলাতে প্যান্টিকারের থেকে, কারণ এদের খাওয়া দাওয়া একদম ভালো না, আর উঠছে শুধু তেলে ভাজার অপশান। তো ওগুলো আর বাচ্চাকে কী দেবো বলো। এই যে মিঠি বাইরে বসে বসে সিনারি দেখছে, আর আমার ভীষণ বোর লাগছে, কারণ তোমাদের দাদা আবার উঠে পড়েছে বার্থের মধ্যে, মাথা ঘুরছে ভীষণ। তোমরা তো ওর অবস্থা থেকে বুঝতেই পারলে আমার বিশাল বড় ভুল হয়েছে বন্ধুরা। ওকে যে খাওয়া দাওয়া নিয়ে যে জোরটা করেছি এই শরবতের, এটা আমার একটা বলতে পারো ভুল ডিসিশন। তো সরি, ও বার্থে উঠেনি, ও আমার সাথে বেডে শুয়ে আছে, মানে এক সিটে আমরা শেয়ার করে শুয়ে আছি, তখন অবধি ও বার্থে ওঠেনি। কিন্তু ও বেশিক্ষণ এভাবে শুয়ে থাকতে পারবে না। পাশের জন মানে আপার বার্থের একজন ওকে বলল যে উঠে বসতে, কারণ আকাশের সিটেও তো ওনারও তো বসার কথা না। তো দেখো ইতিমধ্যে আমি আমার ব্রেকফাস্টের জন্য 1 কাপ চা নিয়ে ফেলেছি, একদম বিচ্ছিরি বাজে ফালতু রোস্ট একদম চা একটা, কি বলবো। তো এই চা দিয়ে একটা রুটি খেয়ে নিচ্ছি, এটাই আমার ব্রেকফাস্ট। আর আকাশের জানো লাস্ট অবধি কী ছিল জায়গা, ও শুধু বারবার চলে যাচ্ছে ট্রেনের গেটের মেন গেটের সামনে, ওখানে গিয়ে বসে থাকছে। এতক্ষণ অবধিও ঠিক আছে, যতক্ষণ আপার বার্থের লোকটাও না অনেকক্ষণ ধরে অন্য জায়গায় বসে আছে, এই আকাশ শুয়ে আছে বলে। লাস্টে উনিও আর কী করবেন, উনি আকাশকে উঠতে বললেন যে উনিও বসবেন আর কি, উনিও অন্য জায়গায় গিয়ে বসে আছেন, ওনারও তো বসার কথা না এখানে। তো তাই জন্য আকাশ উঠলো, আর আকাশ উঠে ট্রেনের গেটের ওখানে গিয়ে বসে অপেক্ষা করছে যে কখন বার্থ নামানোর টাইম হবে আর ও একটু শোবে। তো আপাতত বাইরেই বসে আছে। আকাশ না পুরো জার্নিতে একটু শুয়ে বেশি কমফোর্টেবল ফিল করছিল, আর যেহেতু বার্থ তো উঠাতে পারছে না, সারাদিন তো এরকম মিডল বার্থ উঠিয়ে রাখা যায় না, তোমরা তো বুঝতেই পারছো। তো এরকম তাই জন্য ট্রেনের দরজার পাশে গিয়ে বসেছিল সেফলি, দূরত্ব মেনটেন করেই, চিন্তা করো না। কিন্তু আমাদের আর ভালো লাগছিল না, আকাশকে বুঝিয়ে বাজিয়ে আনালাম। আর আমাদের অপোজিট দিকে যাই প্যাসেঞ্জার ছিলেন, উনি কিন্তু ছিলেন ভীষণই ভালো, আকাশকে ডিরেকশনের দিকে ওনাদের সিট হয়েছিল না, মানে ট্রেন যে রুটে যাচ্ছে, তো আকাশকে বসতে দিয়েছিল। কিন্তু আকাশের এখানেও কন্ডিশন আছে, আকাশ না উইন্ডো সিট আর ট্রেনের ডিরেকশন হবে এরকমভাবে বসতে পছন্দ করে। ও মিডিলে বসে কমফোর্টেবল ফিল করছে না, ওকে জাস্ট জোর করেই এনেছি। কিন্তু আকাশের শরীর দেখে তোমরা বুঝতেই পারছো ওর অবস্থা। কাশি এসে গেছে, দেখো লেগে যাবে মাথাতে। বন্ধুরা অতি কষ্টের জার্নি বলতে পারো অর্ধেকের বেশি শেষ করে ফেলেছি। এখন টাইমটা প্রায় দুপুর 4টে 4:30 পরে হবে, আর আকাশ তখন অবধি শুয়ে আছে। বলতে পারো ও পুরো জার্নিটাতেই শুয়ে রয়েছে, বসতে পারছে না, মাথা ঘুরছে। আর না হলে ও চলে যাচ্ছে ট্রেনের গেটের সামনে, যেটা তো ভীষণ রিস্কি। ওই জন্য ওকে আমি বললাম তুমি শো, আর আমি অপোজিট দিকে যে আন্টি বসে আছেন আমি ওখানে ওনার সাথে বসে যাবো।
দেখো আকাশ যতই কম কথা বলুক, রিজার্ভ টাইপের হোক না কেন, ও কিন্তু আমার সবথেকে ভালো ফ্রেন্ড, আমার কোম্পানি, আমার সঙ্গ দেওয়ার একটা মাত্র মানুষ বলতে পারো। তো ও তো নেই, আমি ভীষণই বোর ফিল করছিলাম, কিন্তু এই মানুষটা যাচ্ছে সবথেকে বিন্দাস হয়ে এই জার্নিতে। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা হ্যাপি আর কতটা কমফোর্টেবল। আপার বার্থে ওর বাবার জায়গাতে গিয়ে বসে আছে, আর ওর বাবা সেই ট্রেনের গেটের ওখানে বসে আছে, যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো একটু গিয়ে বসেছিল আর কি। মাঝে মধ্যে একটু উঠছে, টয়লেট ফ্রেশ হতে যাচ্ছে, তখন অবশ্য হয়তো মুখ ধুতে গেছিলো। অ্যাকচুয়ালি পুরো জার্নিতে কী করেছি, কখন কী করেছি, এটা ভয়েস ওভারের সময় আমার অত মনে পড়ছে না, টাইমও বলতে পারছি না। তো দেখতে পাচ্ছি বাইরেটা অন্ধকার, এটা সন্ধ্যের সময়, আর আকাশে একটু ফ্রেশই হতে গেছিলো হয়তো, কারণ এই সন্ধ্যার সময় ও গেটের ওখানে বসেনি, আমি যতটুকু মনে আছে। প্রায় 36 ঘন্টা জার্নি করার পর হয়তো মাথার অবস্থা এরকমই হয়। দেখো এই ক্লিপিংটা নিয়েছি বিকেল 5টা থেকে 6টার মধ্যে, দেখতে পাচ্ছ বাইরেটা পুরো আলো, আর আমি কি করেছি সন্ধ্যাবেলার ভিডিওগুলো আগে করে দিয়েছি আর বিকেলবেলার ভিডিও এখন জুড়ছি। দেখো এডিটের সময় আমি বুঝতে পারিনি আর কি। আর তোমাদের দাদা ওই টাইমটা তো তখন অবধি শুয়েছিল, কেন কি দুপুরবেলাতে অনেক জোর করতে ওকে আমি ইনস্ট্যান্ট ওটসটা খাইয়েছিলাম গরম জলের সাথে মিশিয়ে, সেটা খেয়ে হয়ে যায় কাণ্ড। আর এই দেখো রুমালটা যেটা ভিজিয়ে রেখেছি, দেখো মিলে রেখেছি বোতলের উপর, ওটা দিয়ে মিঠিকে একটু হাত পাও মুছিয়ে দিয়েছিলাম যাতে ও রিফ্রেশ ফিল করে। তারপরে ওকে একটুখানি টয়লেট করিয়ে একটু কুড়কুড়ে দিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম চাউমিন উঠেছিল, তো মনে হলো এটা একটু বেটার ছিল পুরো ট্রেনে যত খাবার অখাদ্য উঠেছে তার মধ্যে। তো মিঠি খুব মজা করেই খাচ্ছিল। আর দুপুরবেলা যে থালিটা নিয়েছিলাম মিঠি একদম ভালোভাবে খেতে পারেনি, চিকেন থালি নিয়েছিলাম একটাই, আকাশ যেহেতু লাঞ্চ করেনি ওই জন্য আমিও একটাই থালি ভাবলাম আমি আর মিঠি শেয়ার করে নেব। তো মিঠি একদমই খেতে পারিনি আর আমিও ঠিকভাবে খেতে পারিনি, তো ওই জন্য মিঠিকে একটু বিকালবেলা ভারী খাবার খাইয়ে দিচ্ছিলাম। আর আকাশের ওটসটা খাওয়ার একদমই ইচ্ছা ছিল না দুপুরবেলায়, সকালবেলায় সেই 7:30 8টার সময় ও ছাতুর শরবত জোর করে খাইয়েছিলাম, তারপরে দুপুর 1টায় ওটস দিয়েছিলাম, কিন্তু তারপরে ওর একদম বিচ্ছিরি অবস্থা হয়েছে, 6-7 বার বমি করে, তো সেই জন্য মাথা ঘুরছে বলে উপরের বার্থে শুয়ে আছে। বন্ধুরা আমি ট্রেনের জার্নিটা আর কন্টিনিউ করছি না, দুদিনের জার্নি এখানেই শেষ করে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে মুম্বাই পৌঁছানোর পর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।